এখানে এসে নামতেই যেন মনে হলো ঠান্ডাটা এক ঝটকায় বেড়ে গেল। এমনিতে খুব একটা জমজমাট যে থাকে তা নয়, তবে লোকজন থাকে। কিন্তু এখন চারিদিকে তাকিয়ে মাত্র দুটো লোক ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। এমনিতেই এই শেষ ট্রেনটায় এই অখ্যাত জাংশনে এসে নেমে পড়াটা যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে সে কথা তখনও কিন্তু একবারও মনে হয়নি। তবে মনে মনে একটু স্বস্তি পেয়েছিলাম দুটো কারণে। প্রথমত, আমার সঙ্গে আসার কথা ছিল আমার বন্ধু হরিপ্রসাদের, কিন্তু শেষ মুহূর্তে তার কি একটা পেটের গন্ডগোল দেখা দেওয়ার জন্য বাধ্য হয়ে তাকে ছেড়েই আসতে হলো। আর দ্বিতীয়ত, গাড়িটা যেভাবে ঝোলাচ্ছিল মনে হচ্ছিল রাত 8টার আগে কোনোভাবেই স্টেশনে এসে ঢুকতে পারবো না। সেখানে 7টার মধ্যেই এসে পৌঁছেছি, কিন্তু স্টেশনের এই হাল দেখে মনে মনে বলে উঠলাম, সবেমাত্র তো 7টা বাজে, এর মধ্যে স্টেশনটা কেমন যেন নির্জন হয়ে গেছে। দুটো লোককে এইমাত্র দেখলাম বলে মনে হলো, কিন্তু তারা যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। বাস্তবে কি তাই? আসলে স্টেশনের একপাশে লম্বা প্ল্যাটফর্ম জুড়ে আলো নেই বললেই চলে। যেদিকটায় আমি নেমেছি সেদিকে টিমটিমে কয়েকটা আলো আছে বটে, তবে তাতে আলোকিত হওয়ার বদলে প্ল্যাটফর্মটা অন্ধকার হয়ে রয়েছে বেশি। একটু দূরের দিকে টিকিট ঘর এবং তার সামনে দিয়ে নিচে নেমে যাওয়ার জায়গা। তবে সেই দিকে যাওয়ার প্রয়োজন নেই। আমি গেলাম প্ল্যাটফর্মের উল্টো দিকে, অর্থাৎ ট্রেনটা যেদিকে চলে গেছে সেই দিকে। এখান থেকে একটা বাঁকা পথে নিচে নেমে মাটির রাস্তা পেরিয়ে গিয়ে ভ্যান স্ট্যান্ডের কাছে উঠতে হয়। এইমাত্র কয়েকটা পাই এগিয়েছি, এমন সময় মনে হলো প্ল্যাটফর্মের একদম শেষের দিকে যেদিকে আমি যাব সেখানে আধো অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ওই তো একটা লোক। তাড়াহুড়োর মধ্যে কি দেখতে কি দেখে ফেলেছি। তাহলে এই লোকটা বোধহয় আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছে। যাই, আগে দেরি না করে একটা ভ্যানওয়ালাকে খুঁজে নিই। এত রাতে তারা সহজে যেতে চাইবে না জানি, কিন্তু বেশি টাকা নিলেও যেতেই হবে। কথাটা ভেবেই আমি সামনের দিকে চলে গেলাম। ঠিক তখনই মনে হলো সামনের ওই প্ল্যাটফর্মে অন্ধকারের কাছে দাঁড়িয়ে থাকা লোকটা যেন আমার সঙ্গে সঙ্গেই এগিয়ে চলেছে। আধো অন্ধকারের মধ্যে প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নামতেই লোকটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু কৌতূহল হলেও মনকে বোঝানোর জন্য বললাম যে এই কাজে যেতে হবে সেটা ভেবেই তো ট্রেনে উঠেছিলাম, তাহলে এখন আর এসব ভেবে লাভ কি? সঙ্গে কাউকে পাওয়া যাবে না। একটা ভ্যান রিক্সাকে যদি পাওয়া না যায় তাহলে বাকি পথটা একাই কাটিয়ে দিতে হবে। কথাটা ভাবছি, কিন্তু ঠিক এই সময় এই শীতের রাতে একটা হালকা হাওয়ায় শরীরে যেন একটা ঠান্ডার স্রোত বয়ে গেল। আর ঠিক তখনই অনুভব করতে পারলাম আমার ঠিক পেছনে কাঁধের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস নিল যেন কেউ। আর তার সঙ্গে শুনতে পেলাম একটা চাপা ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলে উঠল, আজ রাতে ওই পথে যেও না, আজ রাতে ওই পথে যেও না। কথাটা শুনে হঠাৎ করে চমকে উঠেছিলাম। পেছনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে মনে হলো একটা দমকা ঠান্ডা হাওয়ার স্রোত আমায় যেন প্রচণ্ড ধাক্কা দিয়ে সামনের দিকে মিলিয়ে গেল। পিছনে ঘুরে যদি কাউকে দেখতে পেতাম তাহলে হয়তো এতটা অবাক হতাম না, কিন্তু পেছনে কেউ কোথাও নেই। অথচ কথাগুলো যেন আমি স্পষ্ট শুনতে পেয়েছি। মাথার গন্ডগোল হতে শুরু করলো নাকি? সবেমাত্র ঘড়িতে 7টা বাজে। আমাদের কৃষ্ণনগরের এই সময় চারপাশের রমরমা বাজার, শীতের রাত হলেও লোকজন শীত পোশাক ভালো করে মুড়ি দিয়ে এখনো ঠিক নিজের কাজ চালিয়ে চলেছে। অন্তত রাত 11টা-12টা অবধি সবকিছুই থাকবে। তারপরে আস্তে আস্তে গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে। আর এই 7টার সময় এখানকার অবস্থা দেখে কে বলবে কৃষ্ণনগর থেকে এই অখ্যাত জাংশন
মাত্র 2 ঘন্টার রাস্তা। বুকের ভেতরের ভয়টাকে সামাল দেওয়ার জন্য একবার নিজের মনেই খিলখিল করে হেসে উঠলাম। তারপর একবার গলা তুলেই বললাম, আমার সঙ্গে কিন্তু কিছুই নেই। ভয় দেখিয়ে যদি ছিনতাই করার ইচ্ছে থাকে তাহলে এই পিঠের ব্যাগটা নিতে পারো, জামা কাপড় আর খানিকটা টাকা রয়েছে। তবে ভাই, প্রাণে মেরো না, প্রাণের দাম কিন্তু অনেক বেশি। অন্ধকারের অলক্ষ্যে থেকে কেউ কিচ্ছু বলল না। আমিও খুশি মনে এগিয়ে গেলাম। আর সেই মাটির রাস্তা পেরিয়ে ভ্যান স্ট্যান্ডের কাছে উঠতে না উঠতেই দেখলাম এই শীতের কুয়াশা আর চাঁদের আলোর এক অদ্ভুত মায়াজালের সৃষ্টি হয়েছে। যেন অনেক দূরের কোনো এক অজানা পথের খানিকটা অংশ আমার চোখের সামনে এসে পড়েছে। সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে যেন সমস্ত আশা এক মুহূর্তের মধ্যে নিভে গেল। একটা ভ্যান চলে যাচ্ছে সামনের ইটের রাস্তাটা ধরে। চিৎকার করে ডাকলাম, কিন্তু ভ্যানওয়ালা শুনতে পেল না। তার সঙ্গে বাকিরাও শুনতে পেল না, কারণ তারা ততক্ষণে অনেক দূরে চলে গেছে। টিমটিম করে একটা আলো জ্বলছিল। কুয়াশার মাঝেও টিমটিমে আলোটা দেখেই আমি ভ্যান বলে চিৎকার করেছিলাম। তাছাড়া অনেকটা দূর থেকে ভ্যানের হর্নের শব্দ ভেসে আসছিল, কিন্তু সেটা কোন দিকে গেল, কোথায় গেল, এত কিছু না জেনেই চিৎকার করছিলাম। ভ্যান স্ট্যান্ডের জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। শুধু একপাশে একটা বোর্ডের ওপর লাল রং দিয়ে লেখা রয়েছে, এখানে ভ্যান রিক্সা পাওয়া যায়। অগত্যা দুটো হাতে নিজের শরীরকে চাপড়ে ধরে ঠান্ডাটা একটু কমাবার চেষ্টা করে সেই সাইনবোর্ডটার পাশে গাছের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর মনে মনে বললাম, আমি অমলকান্তি, কৃষ্ণনগরের গোবিন্দপুর হাই স্কুলের কাছে আমার বাড়ি। কলকাতার প্রাইভেট অফিসে সামান্য চাকরি করি। সপ্তাহে রবিবার করে ছুটি থাকে। এইবারে শুক্রবারে অর্থাৎ কালকে যখন বাড়ি ফিরলাম, মা বলল, অমল, তোর সেই বসুন্ধরা ঠাকুমাকে মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন বসুন্ধরা ঠাকুমাকে? তাছাড়া তাদের সেই গ্রামে একসময় ছিলাম আমরা। এতদিন নানা কারণে তার কথা হয়তো মনে ছিল না, কিন্তু তার কথা বলতেই আমি কিন্তু একবারে চিনেছি। কেমন আছে ওরা? বসুন্ধরা ঠাকুমার নাতির শরীর খুব একটা ভালো নেই। শুধু জানিস, আগে ওদের অবস্থা ভালো থাকলেও এখন তেমন নেই। কদিন আগে সেখান থেকে একজন এসেছিল, তার কাছে নাকি খবর পাঠিয়েছিল। তোকে বলতে মনে নেই, বসুন্ধরা ঠাকুমার ছেলে বউ কেউ তো আর বেঁচে নেই। ওই একমাত্র নাতি, যদি একবার তাকে গিয়ে দেখে আসতে পারিস। প্রথমে আমি একটু ভাবলাম, অন্য কেউ হলেই হয়তো এক কথায় নাকচ করে দিতাম, কিন্তু বসুন্ধরা ঠাকুমার কথা আলাদা। ছোটবেলায় আমাকে নিজের নাতির মতোই ভালোবাসত। তাছাড়া তার নাতির কর্মনে ঠিক করে মাকে বললাম, ঠিক আছে, কালকে এমনিতেই আমার অফিসে হাফ ছুটি হয়ে যাবে, কালই বেরিয়ে পড়ব, রাতের মধ্যেই পৌঁছে যাব। আর পরদিন সকালটা থেকে দুপুরের দিকে বেরিয়ে বাড়ি ফিরে আসব। অফিস কামাই করাটা না সমস্যার ব্যাপার। ছাঁটাই করে দেওয়ার জন্য লোক হাঁ করে বসে আছে, অথচ কাজ ভালো করলেও প্রমোশন কিছুতেই হয় না। মা রাজি হলেন, কিন্তু বারবার বলে দিলেন, কলকাতা থেকে বেরিয়ে ওই জংশনে পৌঁছাতে কিন্তু 2 ঘন্টা লেগে যাবে। আবার সেখান থেকে অনেকটা ভেতরে, জায়গাটা কিন্তু এখনো আগের মতোই অজপাড়া গায়েই রয়েছে। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, 2টোর মধ্যে অফিস ছুটি। সেখান থেকে বেরিয়ে ট্রেন ধরতে পারলে অন্তত 5টার মধ্যে জায়গায় পৌঁছে যাব। আমার সাথে আমার একটা বন্ধুরও যাওয়ার কথা ছিল, তার জন্যই আমার প্রথমে 2 ঘন্টা দেরি হলো। তারপরে জানা গেল সে যেতে পারবে না। এসব করে যখন 4:20 ট্রেনটা ধরলাম, তখনও ট্রেন মাঝপথে লেট। তারপর এই 7টার সময় এসে স্টেশনে নামলাম। মা বারবার বলে দিয়েছিল, অচেনা জায়গা, যতই আগে গিয়ে থাক না কেন, এখন তো সেখানে রাতের অন্ধকার। বিশেষ করে এমন শীতের সময় যাওয়াটা ঠিক হবে না। দরকার হলে আমি যেন পরদিন সকালে যাই। কিন্তু এখন মনে হলো মায়ের কথাগুলোই ঠিক ছিল। আসলে
মায়ের কথাই ঠিক হয়, আমাদের কথাগুলো ঠিক হয় খুব কম। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, এমন সময় মনে হলো সেই পোস্টটাকে যেন চিনতে পারছি। এই পোস্টটা ধরে সোজা অনেকটা গেলে একটা বড় মাঠ পড়ে। সেই মাঠের একপাশে মাটির পথ ধরে ঢুকতে হয় গ্রামের দিকে। হেঁটে গেলে অন্তত আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাই আর দেরি না করে কোনো রকমে নিজেকে গুছিয়ে নিয়ে শীতের রাতের কনকনে ঠান্ডায় গ্রামের পথ ধরে হাঁটতে লাগলাম। মাটির রাস্তায় হাঁটতে খুব একটা অসুবিধা হয় না। চাঁদের আলো কুয়াশা ভেদ করে পুরোপুরিভাবে নিচে এসে পড়তে না পারলেও খানিকটা দেখা যায়। সঙ্গে আমার সবসময় টর্চ থাকে, টর্চটাকে হাতেই রেখেছি, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে যায়। আধ ঘন্টার বেশি লাগবে না এই ভেবে হেঁটেই চলেছি। অনেকক্ষণ হেঁটে এসেছি, ঠিক এমন সময় মনে হলো একটা পায়ের শব্দ যেন আমার পিছু পিছু আসছে, কিন্তু আশেপাশে কোথাও কেউ নেই। চারপাশ কুয়াশায় ঢেকে রয়েছে। শব্দটা শুনে পেছনের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু না, কেউ কোথাও নেই। আশ্চর্য হয়ে আমি আবার সামনের দিকে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণ হেঁটে চলার পর আবার সেই একই শব্দ। এইবারে আর পেছনের দিকে তাকালাম না, সামনের দিকে হেঁটেই চলেছি। হাতে খোলা টর্চটা সামনের পথের ওপর ফেলা রয়েছে। পায়ের শব্দটা যেন ধীরে ধীরে আমার কাছাকাছি আসতে শুরু করেছে। আমি চলার গতি কমিয়ে দিলাম। বুঝতে পারলাম পেছনের পায়ের শব্দটাও আমার সঙ্গে সঙ্গে তার চলার গতিও কমিয়ে দিয়েছে। মনে কিন্তু এবার একটু কৌতূহল হলো। চোর ডাকাত হলে এমন ফাঁকা রাস্তাতে এতটা সময় অপেক্ষা করবে কেন? তাছাড়া যত তাড়াতাড়ি ওরা কাজ শেষ করতে পারবে ততই তো ভালো ওদের। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ভয় আমার গোটা শরীরে যেন একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করলো। অনেক বছর আগে এক পুরনো রাজবাড়িতে ঘুরতে গিয়ে রাতের বেলায় থাকার সময় এমন ভয় পেয়েছিলাম। তারপরে খুব একটা পাইনি, কিন্তু আজ পেলাম। মনে হলো সে যেন সামনের দিকে ভালো করে এগোতে চাইছে না। পিছনে সেই পায়ের শব্দটা মাঝে মাঝে যেন থমকে যাচ্ছে, থেমে থেমে আমায় দেখার চেষ্টা করছে। এবার পেছনের দিকে ঘুরে টর্চটাকে ফেলে চিৎকার করে বলতে গেলাম, দেখো তুমি কে? ঠিক সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। যেন মনে হলো আলোটা সামনের দিকে ফেলার সঙ্গে সঙ্গেই পথের একপাশে একটা বড় গাছের ওপর কে যেন লাফিয়ে উঠে পড়ল। স্পষ্ট দেখতে পেয়েছি একটা মানুষ চাদরের মতো কিছু একটা মাথার কাছ থেকে জড়িয়ে রাখা। লাফিয়ে ওঠার সময় তার শরীরটা যেন অস্বাভাবিক লম্বা হয়ে গেছিল এক মুহূর্তের জন্য। গাছটা নড়তে শুরু করেছে। কুয়াশার মধ্যেও গাছটাকে আমি দেখতে পাচ্ছি। তার মানে গাছটা আমার থেকে বেশি দূরে নয়। চিৎকার করবো কিনা বুঝতে পারছিলাম না। ফাঁকা প্রান্তরের মাঝে আমি চিৎকার করলেও আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে বলেও তো মনে হয় না। পাথরের মতো হয়ে গেলাম, অথচ মনে হচ্ছে গাছের ওপরে একটু আগে উঠে যাওয়া জিনিসটা আমার দিকে স্পষ্টভাবে তাকিয়ে দেখছে। গাছের পাতার ফাঁক দিয়ে তার উজ্জ্বল সাদা চোখ দুটো যেন আমি দেখতে পাচ্ছি। টর্চটা আমার হাতে থরথর করে কাঁপছে তখন। কেন যে এই রাতের বেলায় অখ্যাত জাংশনে, অখ্যাত গ্রামে বসুন্ধরা ঠাকুরমার নাতিকে দেখার জন্য এলাম, নিজের উপরই মনে মনে রাগ হলো। একটা দিন অফিসে ছুটি নিলেই বা কি হতো? এমনিতে যা মাইনে পাই তা আমার কাজের জন্য যোগ্য নয়। মাঝে মাঝে ইচ্ছে হয় এইসব ছেড়ে ছুড়ে অন্য কোথাও কাজের চেষ্টা করি, কিন্তু তা আর হয়ে ওঠে না। ছুটি নিলে অনেক কথা শুনতে হয়, তাতে আপত্তি কি ছিল? তাছাড়া মনের ভয়ের থেকে অন্য কোনো ভয় কখনোই বেশি বড় হতে পারে না। হঠাৎ করে এই কথাগুলো কেন ভাবছিলাম জানি না।
গাছের দিকে তাকিয়ে দেখি গাছটা শান্ত হয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই। ঠান্ডাটাও হু হু করে বাড়তে শুরু করেছে। আমার পরনে একটা ফুল জিন্স প্যান্ট, ওপরে ফুল শার্ট এবং শার্টের ওপর দিয়ে একটা সাধারণ জ্যাকেট, আর মাথার টুপি এবং নাক এবং মুখটাও ঢাকা রয়েছে। হাতেও দুটো ছোট ছোট উলের হাত মোজা পরা। সত্যি বলতে আমার দুটো চোখ ছাড়া আর অন্য কোনো কিছু কিন্তু এখন বাইরে নেই। অর্থাৎ কেউ যদি আমার দিকে তাকায় তাহলে তার প্রথম লক্ষ্য যাবে আমার ওই খোলা দুটো চোখের দিকেই। তবে এরপরেও ভীষণ ঠান্ডা লাগছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। তাড়াতাড়ি সামনের দিকে এগোতে লাগলাম। ব্যাগে একটা চাদর আছে মনে হচ্ছে, সেটা বার করে আবার গায়ে জড়িয়ে নিলাম। জায়গাটা খুব দ্রুত পার হওয়ার জন্য মাত্র কয়েকটা পা সামনের দিকে এগিয়েছি। এমন সময় মনে হলো হেঁড়ি গলায় কেউ একবার খ্যাক খ্যাক করে হেসে উঠল। আবার জানি না, আরে এমনটাই হয়। ওখানে এলে মাঝে মধ্যেই অনেকেই ওকে দেখতে পায়। কি আর করবে, সাধে কি আর হয়েছে, ওইখানেই তো মরেছিল। খ্যাক খ্যাক করে হেসে এতগুলো কথা কে বলল তা কিন্তু বুঝতে পারলাম না। তবে মনে হলো আমার আশপাশ থেকেই কথাটা ভেসে আসছে। দুপা সামনের দিকে এগোতেই পথের একপাশে সাইকেলের শব্দ শুনতে পেলাম। যেন একটা স্ট্যান্ড দেওয়া সাইকেল দাঁড়িয়েছিল, তার স্ট্যান্ড কেউ তুলে ফেলল। সে বলল, বাবু, আমি এই তো এইখানে দাঁড়িয়ে আছি, এই যে এইখানে দেখুন। হঠাৎ একপাশে তাকিয়ে দেখতে পেলাম পথের পাশে রাস্তার ওপর থেকে সাইকেলের স্ট্যান্ডটা তুলে একটা লোক সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আশ্চর্য, একটু আগে তো এখানে লোকটা ছিল না, তাহলে এখন এলো কি করে? লোকটা কিন্তু আবার আগের মতোই খ্যাক খ্যাক করে হাসল। তার সাইকেলের সামনের দিকে ঝুলিয়ে রাখা একটা লণ্ঠনের আলো, সেই আলোতে ভালো করে তার দিকে তাকিয়ে দেখলাম। এই শীতের রাতেও তার গায়ে একটা চাদর নেই, পরনে নিচের দিকে ধুতি। এমন পোশাক আজকাল খুব একটা দেখা যায় না। বললাম, কিন্তু তুমি কে, আর এত রাতে এখানে কোথা থেকে এলে? কোথা থেকে আসবো বাবু, বাড়ি ফিরছি। প্রতিদিনই তো এমন ভাবে ফিরতে হয়। আপনাকে দেখলাম, ভয় পেয়ে দাঁড়িয়ে গেছেন। ওই গাছটা ভালো না, ওইখানে গেলে এমনই হয়। ওই গাছের কাছেই তো এই রাম গোসাইকে আমি চিনব কি করে? কিন্তু তুমি কোত্থেকে এলে বললে না তো? লোকটা এবার হাত তুলে উল্টো দিকে দেখালো, অর্থাৎ যেদিক থেকে আমি এগিয়ে আসছি সেই দিকে নয়, সম্পূর্ণ মাঝের দিক থেকে একটা ছোট্ট রাস্তা এসে উঠেছে। এই ইটের রাস্তা দিয়ে লোকটা বোধহয় উঠে এসেছে। সে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার নাম ভুবন বাবু, কিন্তু আপনি যাবেন কোথায়? আর এত রাতে এই পথে তো আপনাকে এর আগে দেখিনি। আমি এখানে থাকি না, থাকি কৃষ্ণনগরে। এই গ্রামে বসুন্ধরা ঠাকুমার নাতি অজয়কে দেখতে এসেছি। শুনেছি তার নাকি শরীর খারাপ। আচ্ছা, তুমি কি এই গ্রামেই থাকো? সত্যি বলতে গ্রামের নামটা এতদিন পরে মনে পড়ছিল না ভালো করে, তাই এমনটাই বললাম। তাছাড়া এই স্টেশনের সঙ্গে নামের একটা সম্পর্ক আছে সেটাও মনে হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে মদনপুরের কথা বলছেন বাবু? হ্যাঁ, আমি মদনপুরেই থাকি। বসুন্ধরা ঠাকুমাকে তো আমিও চিনি। তার নাতি, হ্যাঁ ঠিকই বলেছেন, অনেকদিন ধরেই শরীর খারাপ হয়ে পড়ে আছে। ভুবন আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ করে কি যেন একটা ভেবে এসে চুপ করে গেল। এক মনে সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় আমার মনে হলো
পিছনের দিকে কানের কাছে ঠিক সেই কণ্ঠটা আবার শুনতে পেলাম। ওই পথে যাস না, ওই পথে যাস না, বিপদ হবে, যাস না। চমকে উঠে পেছনের দিকে তাকালাম। ভুবন কিন্তু কিচ্ছু বলল না, হঠাৎ করে এসে যেন চুপ করে গেছে। তাড়াতাড়ি একটু এগিয়ে ভুবনের সাইকেলটার কাছে গিয়ে বললাম, তোমাদের এই রাস্তায় এমনি হয় নাকি? সেই যখন থেকে এসেছি তখন থেকে কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। আজকে শনিবার বাবু, শনিবারের অন্ধকারের রাতে এই পথ থেকে গ্রামের দিকে গেলে এমন তো কিছু হবেই। আমিও কি আর কম দেখেছি? এই আপনারই মতো এই পথে আমি নিজেও অনেক কিছু দেখেছি, তাই তো চেষ্টা করি তাড়াতাড়ি চলে আসার। কিন্তু কি করব বলুন, ভাগ্যটাই যে এমন, তাই প্রত্যেক দিন আমায় এমন ভাবেই ফিরতে হয়। মনে মনে ভাবলাম হয়তো গোপন কোনো কাজ করে, তাই ওখান থেকে এইভাবে তাকে ফিরতে হয়। এতক্ষণ পরে লক্ষ্য করলাম সাইকেলের পেছনে ক্যারিয়ারের কাছে একটা ঝুড়ির মতো কি যেন বাঁধা রয়েছে। বললাম, তোমার ওই ঝুড়িতে কি আছে বলো তো? যে স্টেশনে আপনি নামলেন, স্টেশনের গাড়িতে করে আমি প্রতিদিন ভোরে মাছ আনতে যাই। তারপরে সেই মাছ নিয়ে বিক্রি করেই আমাদের এই স্টেশনের বাজারে, তারপর সেখান থেকে সব কিছু সেরে বাড়ি ফিরে যাই। একবার মনে হলো মাছ বিক্রি করে সকালবেলা, না হলে বড়জোর বিকেল বেলায়, কিন্তু তাই বলে এত রাতে তাকে বাড়ি ফিরতে হচ্ছে কেন? তারপরই মনে পড়ল আমি যখন স্টেশনে নেমেছি তখন 7টা, কিন্তু কথাটা বলা হলো না। ততক্ষণে আরো খানিকটা পথ আমরা এগিয়ে এসেছি। একটু দূরেই যেন পথের বাঁ পাশে সেই মাটির রাস্তা দেখতে পাচ্ছি। ইতস্তত করতে করতে বললাম, মানে বড় সুবিধা হলো তোমায় পেয়ে গেলাম, না হলে এতটা রাস্তা একা একা যেতে হতো। ঠিক তখনই ভুবন বলল, মনে তো হবেও না বাবু, আপনি যান বাবু, আপনি যান, আমি আর যাব না। কথাটা বলে ভুবন থমকে দাঁড়িয়ে পড়ল। আমি এবার অবাক হয়ে গেলাম। বললাম, কি হলো, তুমি যাবে না কেন? একবার ওই চুরির টাকাটা তুলে মাছগুলোর দিকে তাকিয়ে দেখুন বাবু, সব বুঝতে পারবেন। আমার কি যেন কৌতূহল হলো। হাতে টর্চ ছিল। এতক্ষণে সাইকেলের কাছে ঝুলতে থাকা লণ্ঠনের আলোতে সবকিছুই অল্প অল্প দেখেছি। এখন হাতের টর্চের আলোটা ভুবনের ক্যারিয়ারে রাখা ঝুড়িটার ঢাকা সরিয়ে তার ভেতরে ফেলতেই আতঙ্কে আমার মুখ থেকে চিৎকার বাইরে বেরিয়ে এলো। দেখতে পেলাম ঝুড়ির মধ্যে মাছ কোথায়, তার বদলে পড়ে রয়েছে। পিচের ব্যাগটা শক্ত করে কাঁধে জড়িয়ে রেখে আর শক্ত করে টর্চটাকে হাতে ধরে ছুটছি আর চিৎকার করে বলছি, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। পিছন থেকে ভুবনের খিলখিল হাসির সঙ্গে চিৎকার শোনা যেতে লাগলো। বাবু, বাবু চলে গেলেন কেন? আসুন না বাবু, আসুন। প্রত্যেক রাতে ওই পথটুকু হেঁটে আসতে একা একা ভালো লাগে না। আসুন আসুন, শনিবারের রাতেই তো ওই পথে আমাকে ডাকাতের দল মেরেছিল। পয়সা করি সব কেড়ে নিয়ে ঘর দিকে তাকিয়ে চিৎকার করে ডাকছে। ছুটতে ছুটতে পথ ভুল করিনি, কিন্তু ইটের রাস্তা থেকে মাটির রাস্তার উপর নেমে পড়েছিলাম। আসলে রাস্তাটা এখানে একটা বাঁক নিয়েছিল, তা বুঝতে পারিনি। পায়ের কাছে প্রচন্ড ধাক্কা লাগলো। শীতের রাতে হাড়ের ব্যথা যে কি দুর্বিষহ সে জাতির হয় তারা ভালো করে টের পায়। পেট থেকে যেন অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসতে লাগলো। বাবা গো মাগো করে কোনো রকমে উঠে পথের একপাশে গুটিসুটি হয়ে বসে পড়লাম। কার মুখ দেখে যে আজ ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম, কথাটা বলার সঙ্গে সঙ্গেই মনে পড়ল ঘুম থেকে উঠে প্রথম আয়নার দিকেই তাকিয়েছি। তাই রাগে হতাশায় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে,
কেন যে এত রাত ওই অখ্যাত স্টেশনে নামলাম? এখন বাকি পথটা কোনো রকমে ভালোই ভালোই যেতে পারলে হয়। এই মাঠটাকে আড়াআড়িভাবে পেরিয়ে গ্রামের পথ ধরে শেষ করতে পারলেই গ্রামে ঢুকে পড়ব। আর একবার গ্রামে ঢুকে পড়লে কোনো চিন্তা নেই। কথাটা ভাবতে ভাবতে প্যান্টের ধুলো ছেড়ে নিচ্ছি। এমন সময় দেখতে পেলাম একটু দূরে ঘন কুয়াশার মধ্যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। বুকের ভেতর যেটুকু সাহস ছিল সেটুকুও যেন সম্পূর্ণ এক মুহূর্তে উড়ে গেল। কে ওখানে? এত রাতে পথের কাছে ওখানে কে বসে আছে? আমি আমি অমল। সামনে সেই ছায়ামূর্তির আর কোনো কথা ভেসে এলো না। প্রথমে সেই অদ্ভুত লোকটা, তারপরে ভুবন। এই দুজনকে দিয়ে যাও বা অভিজ্ঞতা আমার হয়েছে, সামনের লোকটা মানুষ না অন্য কিছু সেটা তখনও বুঝতে পারছি না। লোকটা আমার থেকে বেশ খানিকটা দূরে। এইবার সে বলল, যাবে কোথায়? আরে এত রাতে অন্য জায়গার লোক বলে মনে হচ্ছে, কোথায় যাবে? আবার তাকে আগের মতো সব কিছু ছোট করে বলতে হলো। সে বলল, আমি মদনপুরে যাব। তুমি যেখানে যাবে সেই বাড়ির কাছাকাছি না হলেও গ্রামটা একই। আমার সঙ্গে চাইলে আসতে পারো, আমার কোনো অসুবিধে নেই। আমার মনের ভেতর তখন দোটানা চলছে। আবার যদি কিছুটা পথ যাওয়ার পরে বুঝতে পারি যার সঙ্গে এসেছি সে মানুষ নয়, তখন কি হবে? কিন্তু একসময় কৌতূহলের জয় হলো। উঠে দাঁড়িয়ে লোকটার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। লোকটা আমার থেকে বেশ কয়েক পা সামনে এগিয়ে চলেছে। তার হাতে একটা টর্চ বোধহয়। টর্চটা থাকার জন্যই তাকে আমি খানিকটা ভরসা করতে পারছিলাম। আমার হাতে টর্চ রয়েছে, তবে আমারটা বন্ধ হয়ে গেছে। তারপর সে দেখতে দেখতে সামনে এগিয়ে চলেছে। আমি এগিয়ে চলেছি তার পেছনে পেছনে। দুজনেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। স্টেশনে নামার পর থেকে আমার সঙ্গে যা হয়ে চলেছে, কথা আর কি বলবো। বুকের ভেতর জমা ভয়টা যেন মাঝে মাঝেই মুখ থেকে চাপা আর্তনাদের মতো বাইরে বেরিয়ে আসছিল। চোখের ভেতর যেন জ্বালা জ্বালা করছিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও পারছিলাম না। ফাঁকা জায়গায় চিৎকার করে কেঁদেই বা কি হবে? লোকটাকেই বা বলে কি হবে? সে কি বা করতে পারবে? লোকটা নিজেই বলল, রাতের বেলা ওই পথে না আসাই ভালো, বিশেষ করে শনিবার। শনিবারের রাতটা খুব একটা ভালো নয়। শীতকালের ফাঁকা পথ, আর এই পথে দিনের বেলাতেই লোকজন কম যাতায়াত করে, তা তো রাতের বেলা। না, তাছাড়া এটাই তো মদনপুরে যাওয়ার একমাত্র রাস্তা। তুমি বোধহয় অনেক দিনের দিকে আসনি মদনপুরে। মদনপুরে যাওয়ার একটা রাস্তা আছে। ওই গ্রামের অন্য দিক দিয়ে বড় রাস্তা হয়েছে। স্টেশনের কাছ থেকে পিচের রাস্তা সোজা চলে গেছে ওই দিকে। ওই দিকেও ভ্যান রিক্সা পাওয়া যায়। তবে তুমি কখন নেমেছিলে এই স্টেশনে? আমি কথা বলার পরে সে বলল, তাহলে কিছুই পেতে না। এইটা তো শেষ ট্রেন, তাও দেরি করেছে। আগে আগে এলে হয়তো দু একটা কিছু পাওয়া যেত। একে তো এই শীতের রাত, তার উপরে ওই শনিবার। এই পথে কেউ আসবে না ভেবে ওরাও বেশিক্ষণ থাকেনি হয়তো। মনে পড়ল একটা ভ্যান ছিল, আমি আসার আগেই চলে গেছে হয়তো। রেল স্টেশনের ওই পাকা পিচের রাস্তার কাছেও ভ্যান ছিল। শেষ ট্রেন চলে যাওয়ার পর তারাও চলে গেছে। কিন্তু মাত্র 7টায় শেষ ট্রেন। যদিও অপেক্ষাকৃতভাবে ছোট স্টেশন, তাছাড়া বড় জাংশন থেকে এদিকে ট্রেন খুব একটা আসে না। আমিও মাথা ঘামালাম না। এখন বাড়ি পৌঁছানো দরকার। শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছে। শীতে গোটা শরীর যেন বরফের টুকরো হয়ে গেছে। এখন একটু একটু করে খসে পড়বে মাটিতে। আর মনের ভেতর এক গাদা কালো অন্ধকার ভয়ে এদিক ওদিক যেন ফুটবল খেলে চলেছে। একবার সুযোগ পেয়ে গোল করতে পারলেই ভয়টা বাইরে বেরিয়ে এসে আমায় কাবু করে ফেলবে। লোকটা হাঁটতে হাঁটতে আমার থেকে যেন একটু বেশি আগে চলে যাচ্ছিল। কুয়াশার মধ্যে তাকে ভালো করে দেখা যাচ্ছিল না। পথ সোজা আছে সে না হয় ঠিক আছে, কিন্তু
এমন হলে সমস্যা হয়। তাই বললাম, আরে আপনি অত আগে চলে যাচ্ছেন কেন? কাছাকাছি থাকুন, না হলে তো আপনাকে দেখতে পাচ্ছি না। তাছাড়া যা গভীর কুয়াশা, তার মধ্যে কিছুই বোঝা সম্ভব নয়। আমি কাছাকাছি থাকলে তুমি ভয় পাবে। লোকটার এই কথাটা শুনে কিন্তু দুটো কান যেন স্তব্ধ হয়ে গেল। তার মানে আবার এমন কারোর পাল্লায় পড়েছি যে মানুষ নয়। ছি ছি ছি, শনিবারের রাত, আয়নায় নিজের মুখ দেখা, মায়ের বারণ না শোনা, সবকিছু মিলিয়েছে জগা খিচুড়ি হয়ে পড়েছে। জানতাম আমি অপদার্থ ছাড়া আর কিছুই না। না হলে নিজের মুখ থেকে কেউ এমন বিপদে পড়ে? আমার মনের কথা বুঝতে পেরে এই লোকটি বলল, তুমি আবার ভুল ভেবে ফেলো না। আমার একটা রোগ হয়েছে, সর্দি কাশি লেগেই আছে, তার সঙ্গে প্রচণ্ড জ্বর, কখনো কমে আবার কখনো বাড়ে। ডাক্তার বলেছে রোগটা কিন্তু বেশ ভয়ের। তাছাড়া কারোর কাছাকাছি গেলে সেই রোগ আরও বাড়তে পারে, তাই একটু দূরে দূরে আছি। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বললাম, কলকাতায় যাওয়ার কথা। কলকাতায় গেলে সেখানে রোগের চিকিৎসা করা যাবে। তারপর যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে রোগ নিয়ে তো আর বসে থাকা কোনো কাজের কথা নয়। লোকটার সঙ্গে এই নিয়ে অনেকক্ষণ কথা হলো। আমরা গ্রামের কাছাকাছি এসে পড়েছি। তখন মনে হয় মাঠের জমিটা পেরিয়ে গেলে শেষ প্রান্তে একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। সেখানটা আসতেই লোকটা হাত তুলে আমায় থামিয়ে দিল। তারপর আঙুল তুলে সামনের দিকে গাছে কি একটা দেখাতেই আমি সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কুয়াশা এইদিকে খানিকটা কমেছে। তাছাড়া লোকটা হাতের টর্চের আলোটা সামনে গাছের দিকে ফেলতেই দেখতে পেলাম গাছের একদম উপরের ডালে পাশাপাশি দুজন যেন অদ্ভুতভাবে দুটো হাত দিয়ে ধরে দোল খেয়ে চলেছে। গাছের ওপরে তাদের এমন অদ্ভুতভাবে দেখেই আমি বললাম, এত রাতে ওরা গাছের ডালে দোল খাচ্ছে কেন? ভালো করে দেখো তো, ওরা দোল খাচ্ছে নাকি। ভালো করে তাকালাম। দোল খাওয়ার মধ্যে আবার ভুল কি দেখতে পেলাম? ঠিক তখনই টর্চের আলোয় আরো কি একটা ব্যাপার বুঝতে পেরেই আমার বুকের রক্ত যেন আরো একবার হিম হয়ে গেল। একবারের পর যে আর কতবার বুকে রক্তহীন হতে পারে সে কথা আমি ধরতে পারছিলাম। দোল খাওয়া নয়, দুটো হাত দিয়ে ওরা গাছের ডাল ধরে আছে বলে ভেবেছিলাম। না, তা নয়। দুটো পায়ের পাতার সঙ্গে গাছের ডালগুলো কোনো এক আশ্চর্য। এইগুলো কি? ওই গাছের তলা দিয়েই তো গ্রামে ঢুকতে হবে। আর যদি গাছের উপর থেকে ওটা নেমে আসে তাহলে? লোকটা কিন্তু তখনও কোনো কথা বলছে না। হাতের টর্চটা বন্ধ করে দিয়ে বলল, ওরা কিছু করতে পারবে না, ওরা নেমে আসুক না, তারপরে দেখছি, চলো। অচেনা অজানা একটা লোক আমায় তখন থেকে তুমি করে বলে চলেছে। তাতে আমার আপত্তি নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছিল, সেটাই ধরতে পারছিলাম না। লোকটা একরকম জোর করেই আমায় তার সঙ্গে যেতে বলল। লোকটা গাছের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আমিও এগোচ্ছি। বেশ বুঝতে পারছি গাছের ওপর দোল খাওয়া থামিয়ে সেই দুটো বিভৎস ছেলে মেয়ে গাছের ডাল ভেঙে যেন নিচের দিকে নেমে আসছে। গাছের তলা থেকে গেলেই খপ করে মাছের মতো বড়শি দিয়ে তুলবে। কিন্তু লোকটার সঙ্গে থাকায় আমি নিজেও কেমন যেন মনে সাহস পাচ্ছিলাম। গাছের উপর থেকে ওরা যেন একটু একটু করে নিচের দিকে নেমে আসছে। গাছের ডালপাতার ফাঁক দিয়ে ওদের মুখগুলো অল্প অল্প দেখতে পাচ্ছি। গাছের একদম নিচের ডালে এসে পড়েছে সেই দুটো প্রেত মূর্তি। এখান থেকে আমি পেছন থেকে চিৎকার করে উঠলাম, কারণ ততক্ষণে গাছের ডালের ওপরে দুটো পা রেখে সেই প্রেত মূর্তিগুলো নিচের দিকে নামতে শুরু করেছে। আমার সামনে হেঁটে যাওয়া সেই লোকটার ঘাড় লক্ষ্য করে ওরা নেমে আসছে। আমি চিৎকার করে উঠলাম, আরে আরে কি করছো? চলে এসো ওখান থেকে, চলে এসো, ওরা মানুষ নয়। খিলখিল করে দুটো মূর্তি হাসতে হাসতে নেমে আসতে লাগলো সামনের লোকটার দিকে। লোকটাকে কিন্তু একটু অবিচলিত মনে হলো না।
এই মুহূর্তে লোকটার মুখটা যেন আমি অল্প অল্প দেখতে পাচ্ছি। কুয়াশাটা এখানে সামান্য কমে এসেছে। প্রচন্ড ঠান্ডা আমার যেন আর লাগছিল না। গোটা শরীর দরদর করে ঘামতে শুরু করেছে। লোকটার টর্চের আলো সোজা মাটির উপরে গিয়ে পড়েছে। কি মনে হতে আমি টর্চ তুলে সামনের লোকটার মুখের দিকে ফেললাম। কেন জানি না মনে হলো ওই লোকটা আমার ভীষণ চেনা। কোথায় যেন দেখেছি, কিন্তু বুঝতে পারছি না। ও আমার দিকে তাকিয়ে ফ্যাকাশে গলায় বলল, ওদের যে আটকাতেই হবে, ওদের আটকাতে না পারলে ওরা তোমার ক্ষতি করবে। আমার কথা ভালো করে শোনো, এখান থেকে ছোট পালাও, আর পালাবার সময় কোনোভাবেই পিছনে তাকিয়ে দেখবে না, পালাও। অবাক হয়ে গেলাম। সে নিজে ওদের হাতে পড়ে আমায় পালাতে বলছে, কিন্তু সেটাই বা কি করে হয়? এত কিছুর মধ্যে আমি পালিয়ে যাব? না না, আমি পালাবো না। যেভাবেই হোক এই লোকটাকে আমায় বাঁচাতেই হবে। আমায় এতটা পথ সাবধানে নিয়ে আসার পর তাকে বিপদের মুখে তুলে আমি দিতে পারবো না। না না, এটা হতে পারে না। ভয়ে আতঙ্কে গোটা শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করেছিল, কিন্তু তবুও তার মধ্যে একটা কাজ করলাম। আমি দ্রুত এগিয়ে গেলাম সামনের দিকে সেই লোকটাকে বাঁচাবো বলে। তার হাতটা চেপে ধরে একটা হ্যাচকা টানে তাকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করলাম। এই শীতের মধ্যেও লোকটার পরনে কিন্তু একটা লুঙ্গি, আর তার ওপর দিয়ে একটা ফুলহাতা গেঞ্জি আর জামা খানিকটা ফাঁকা। তার হাতটা ধরে হ্যাচকা টান দিলাম। আমার হাতে উলের হাত মোজা থাকার পরেও যেন তার হাতের ভীষণ ঠান্ডা ভাবটা আমাকে স্পর্শ করল। আর ঠিক তখনই গাছের উপর থেকে সেই দুটো ছেলে মেয়ের বীভৎস মূর্তি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেল। আতঙ্কে আমি পাথরের মতো হয়ে গেলাম। ঠিক তখনই শুনতে পেলাম সেই লোকটা বলছে, আমার জন্য ভাবতে হবে না অমল দাদা, আমি ঠিকই আছি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। কথাটা বলার সঙ্গে সঙ্গে কে যেন প্রচন্ড জোরে আমায় একটা ধাক্কা দিল। আমি ছিটকে গেলাম বেশ খানিকটা দূরে। আর ঠিক তখনই দেখতে পেলাম এক আশ্চর্য কাণ্ড। সেই ছেলে মেয়ে দুটোর বীভৎস মূর্তি আমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটা দুটো হাতে তাদের শক্ত করে চেপে ধরে রয়েছে। বীভৎস মূর্তিগুলোর চোখের ভেতর থেকে সাদা ফ্যাকাশে আলো যেন ধকধক করে উঠছে। সব থেকে বড় কথা, তাদের মুখ থেকে যে অদ্ভুত গর্জন ভেসে আসছে তা মোটেই ভালো নয়। গাছের তলায় যেন কুয়াশাটা কোনো ভোজবাজির মতো সরে গিয়েছে। গাছতলার চারপাশে সেই সাদা কুয়াশা ভরে থাকলেও সেইখানে নেই। তাই আমি স্পষ্টভাবে সব দেখতে পাচ্ছি। এবার আবার সেই লোকটার চিৎকার শুনতে পেলাম, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও অমল দাদা, চলে যাও। শেষের কথাগুলো স্বাভাবিক নয়, যেন কেমন অদ্ভুত একটা গর্জন মেশানো বলে মনে হতে লাগলো। যেন এটা অনুরোধ নয়, কেউ যেন আদেশ করছে আমায় সেখান থেকে চলে যাওয়ার। কি হলো বুঝতে পারলাম না। ছুটতে ছুটতে সেই গাছতলা পেরিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে প্রথম বাড়িটা দেখতে পেয়েই শরীরে যেন বল এলো। বসুন্ধরা ঠাকুমার বাড়ি খুব বেশি দূরে নয়। ওই যে দেখা যাচ্ছে বাড়িটা। তাড়াতাড়ি দৌড়ে এসে কোনো রকমে বসুন্ধরা ঠাকুমার বাড়ির চৌহদ্দির ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে ঘরের ভেতরে। কারা যেন কান্নাকাটি করছে। আমি আর সামলাতে পারলাম না। বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করতে করতেই লুটিয়ে পড়লাম সেই উঠোনের মাঝখানে। যখন ঘুম ভাঙল তখন দেখতে পাচ্ছি যে রাত তখনও শেষ হয়নি, ভোর সবে হবে মাত্র। ঘরের একটা বিছানায় শুয়ে রয়েছি আমি। এখানে কেউ নেই। একটু পরেই যে ঘরে এসে ঢুকলো তাকে বসুন্ধরা ঠাকুমা বলে চিনতে খুব কষ্ট হয়েছিল। মাথায় সমস্যা, চুল সাদা, কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে, মুখে ফ্যাকাশে ভাব। সে কান্না ভেজা গলায় বলল, এত দেরি করে এলি কেন বাপ?
কবে তোকে খবর পাঠিয়েছিলাম, হ্যাঁ একবার এখানে আসতে তো পারতিস। আমরা বেঁচে আছি না মরে গেছি সেটাও দেখতে চাস নাকি? আমি উঠে বসেছিলাম, শুধু খারাপ লাগছিল। অনেক দিন হয়ে গেছে, তাও আমরা এখানে ছিলাম আজ থেকে 15 বছর আগে। এতদিন আগের কথা সবকিছুই বসুন্ধরা ঠাকুমা মনে রেখেছে, তার জন্য কষ্ট পেয়েছে। বললাম, আসলে এখান থেকে চলে যাওয়ার পর কৃষ্ণনগরে তো ছিলাম না, এখানে ওখানে বাবার চাকরির জন্য নানা জায়গায় ঘুরতে হয়েছে। কলেজ পাশ করতে না করতে বাবা হঠাৎ করে মারা গেল। এই কথা হয়তো তুমি জানো না। তারপরেই তো চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হলো। আমি আর মা কৃষ্ণনগরে একটা ভাড়া বাড়িতে থাকি। বসুন্ধরা ঠাকুমা কেমন অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকালো, বলল, এত কিছু হয়ে গেছে, কিন্তু কি বললি তুই? কলেজে পড়ার সময় তোর বাবা মারা গেছে, কিন্তু বছর খানেক আগেও তো আমি তাকে দেখেছি রে। বসুন্ধরা ঠাকুমার কথা শুনে চমকে উঠতে গিয়েও উঠলাম না। বৃদ্ধ মহিলা কি দেখতে কি দেখেছে, তাই সে কথা নিয়ে আর কথা বললাম না। বললাম, তোমার বাড়িতে লোকজন ছিল বলে মনে হলো, কার কি হয়েছে বলো তো? আর অজয় কোথায়? কতদিন ওকে দেখিনি। অজয়ের কথা শুনে বসুন্ধরা ঠাকুমা হাউমাউ করে কেঁদে উঠল। তাকে আর সামলানো যায় না। কয়েকজন লোক এসে ঘরে ঢুকলো, তারাই তাকে সামনে নিয়ে গেল। বাইরে বেরোতেই দেখি বাড়ির উঠোনের কাছে শোয়ানো রয়েছে খাটিয়ার উপর একটা দেহ। তার মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা। বসুন্ধরা ঠাকুমা কিন্তু কেঁদেই চলেছে। কি মনে হতে আমি এগিয়ে গেলাম। সেই সাদা কাপড়ে ঢাকা দেহটির দিকে পিছন থেকে বসুন্ধরা ঠাকুমা বলছে, আমাদের অবস্থা তো আর আগের মতো ছিল না রে। কোনো রকমে অজয় জমিতে ভাগ চাষের কাজ করত, ওতেই আমাদের চলতো। তারপর সে যে কি রোগ এসে দেখা দিল, জ্বর সর্দি কাশি কিছুতেই কমে না। কত কিছু দেখানো হলো, বড় স্টেশনের কাছে ডাক্তার দেখানো হলো, অনেক জায়গায় লোক দেখলো। ভেবেছিলাম তোদের সাহায্যে যদি একবার কলকাতায় নিয়ে গিয়ে দেখাতে পারি, তাই তো খবর পাঠিয়েছিলাম। কিন্তু যে খবর নিয়ে গেছিল সে এসে জানালো তোকে পাওয়াই যায়নি। তোর মাকে সব কথা বলেছে। এদিকে তোর মায়ের যা ভুলো মন, সে কথা আর বলতে হবে নেকো, ভুলেই গিয়েছিল। এত দূরে তো বারবার লোক পাঠানো যায় না। তাছাড়া নিজের পয়সা খরচ করে কেউ আমাদের খবর নিয়ে যাবে কেন বলতো? সবই তো জানিস। একবার ফোন করতে পারতে কাউকে দিয়ে। হে তোদের কৃষ্ণনগর নয় রে, এ হলো আমাদের মদনপুর। আমাদের ঘরের বিজলি বাতি জ্বলে না, ফোন সে তো অনেক দূরের কথা। তোরা অনেক ভালো আছিস রে বাপ, আমরা তেমন ভালো নেই কো। তারপরে যে কি হলো, সন্ধ্যে 7টার একটু পরেই হঠাৎ করে সব শেষ হয়ে গেল। কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না। বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ে গেল ট্রেনটা যখন আমায় নামিয়ে দিয়ে চলে যায় এবং প্ল্যাটফর্মে নেমে আমি হাত ঘড়ি দেখেছিলাম, তখন সন্ধ্যে 7টা বাজে। ঠিক সেই সময় তো আমার কানের কাছে কেউ এ পথে আসতে বারণ করেছিল। আর প্ল্যাটফর্মের শেষে সেই ছায়ামূর্তিটা, তাহলে দ্রুত গতিতে এগিয়ে গেলাম সারের জন্য। এখন সেই মুখের সঙ্গে ওই মুখের আর কোনো পার্থক্য খুঁজে পেলাম না। ঠিক তখনই যেন মনে হলো কেউ আস্তে আস্তে কানের কাছে বলে গেল, বলেছিলাম না এই পথে এসো না, বিপদ হবে। এসেই যখন পড়েছ, তাহলে
তাহলে বিদায় অমলদা, তোমার জন্যই আটকে ছিলাম। আমার চোখের কোণে জল চলে এলো। অজয়, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।